অরুণিকা বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর যাওয়ার আগে বলে, এখন কি আমার তোমাকেই বিয়ে করতে হবে? আহনাফ অরুণিকার হাত ধরে বলে, সমস্যা আছে বিয়ে করতে? না, সমস্যা তো নেই। তাহলে আমি তো তোমাকে নিয়ে ওভাবে চিন্তা করিনি। তো এখন করো। যাও আমার জন্য শরবত বানিয়ে আনো। আফটার অল আমি তোমার হবু বর। আমার সেবা করা তোমার দায়িত্ব। অরুণিকা আহনাফের হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোমার শরবত তুমি বানিয়ে খাও। একটা কাজ দিয়েছি, ওটাও ভালোভাবে করতে পারোনি। অরুণিকা হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আহনাফ মলিন হেসে বলে, তুমি এখনো অনেক ছোট অরু। এখনো কিছুই বুঝতে শেখোনি। নয়তো হবু বরকে কি কেউ প্রেমিকের কাছে পাঠায়? তাও আবার তার ভালোবাসার কথা জানার জন্য। আজই নতুন গাড়ি কিনেছে আরাফ। সে গাড়ি করে এসে চেম্বারে যাচ্ছে। হঠাৎ তার গাড়ির সামনেই হাতে গিয়ে দিয়ে একটা লোক এসে দাঁড়ালো। আহনাফ গাড়ি থামিয়ে নামতেই লোকটা আরাফের হাত ধরে বলে, বাবা, কিছু খেতে দেবে? আমার হাতে একটা টাকাও নেই। লোকটা কথাটা বলতে বলতে শব্দ করে কেঁদে দিল। আরাফ তার মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে লোকটার হাতে দিতেই সে লোকটার মুখোমুখি হলো। আরাফ কিছুক্ষণ ভ্রু কুঁচকে লোকটার দিকে তাকিয়ে বলে, মামা আপনি? আরবান তালুকদার। ভালোভাবে আরাফের দিকে তাকিয়ে বলে, কে তুমি? তোমাকে তো চিনলাম না। মামা আমি আরাফ, আরাফ চৌধুরী। আরবান তালুকদার আরাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি বেঁচে আছো? আমার তন্নির ছেলে। তুমি তন্নি আর আরমানের ছেলে। হ্যাঁ। আরবান তালুকদার শক্ত করে ভাগ্নিকে জড়িয়ে ধরে, তারপর ফুপিয়ে কেঁদে ওঠে আর বলতে লাগে, বাবা, কেউ নেই আমার। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। বোনটাকে তো হারিয়ে ফেললাম। তোমার নানা নানু আর বেঁচে নেই। ছেলে দুটোকে কত টাকা খরচ করে মানুষ করেছি। ওরা আমার ঘর থেকে আমাকেই বের করে দিল। আমার থাকার কোনো জায়গা নেই। আমার কোনো আপন মানুষ নেই। কি বলেছেন মামা? আমি আছি তো। আরাফ আরবান তালুকদারের একটা দোকানে বসিয়ে কলা পাউরুটি খাওয়ালো। তারপর মামার পাশে বসে বলে, মামা বাসায় চলেন। কার বাসায় যাব? ওরা তো এত স্বার্থপর হয়ে গেছে যে আমাকে বাবা বলেই আর স্বীকার করে না। আমার বাসায় যাবেন মামা? তুমি আমাকে নিয়ে যাবে কেন বাবা? আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমার বাবা চাচাদের সাথে অনেক অন্যায় করেছি। আমার বোনটার মৃত্যুর দায় তাদের উপর চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা তো স্বাভাবিক মৃত্যু ছিল। তোমার বাবা তো তন্নিকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি জেদ ধরে তোমার বাবার নামে মামলা করেছি। আল্লাহ এখন এই অপরাধের শাস্তি দিচ্ছেন। যা হওয়ার হয়ে গেছে। এসব তো বাবা অনেক আগেই ভুলে গিয়েছিলেন। তোমার বাবা খুব ভালো মানুষ ছিল। আমি শুধু শুধু তোমার বাবার উপর রাগ করে সম্পর্কটা ভেঙে দিয়েছিলাম। তোমাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও বাবা। আরাফ আরবান তালুকদারকে বাসায় আনে। তাকে নিজের রুমে বসিয়ে জামা কাপড়ের ব্যবস্থা করে। উপমাকে বলল খাবারের ব্যবস্থা করতে। ইভান আবার আরাফের হাত ধরে তাকে একপাশে টেনে নিয়ে জিজ্ঞেস করে, ওনাকে কেন এনেছিস? উনি রাস্তার পরে ছিল। ওনার ছেলেরা ওনাকে বাড়ি ছাড়া করেছে। ভুলে যাবি না, উনি তোর বাবার কত বড় ক্ষতি করেছিল। আন্টির মৃত্যুর পর এই লোকটাই একাধারে চৌধুরী বংশের সবার নামে মামলা করে সবাইকে জেলের ভাত খাইয়েছিল। কিন্তু এটা অনেক আগের ঘটনা মামা। ওনার ভুল বুঝতে পেরেছেন। তোর দাদা ওনাকে পছন্দ করতো না, আরাপ। হ্যাঁ, কারণ উনি আমাদের ক্ষতি করতে চেয়েছিলেন। কিন্তু কেন? মায়ের মৃত্যুর জন্যই তো। আমার মা মারা গিয়েছিল একজন ভাইয়ের জন্য। এটা কত কষ্টকর তুই বুঝতে পারছিস না। তোরও তো বোন ছিল। আমার বোন খুন হয়েছেন আর তন্নি আন্টি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। দুটাই আলাদা ব্যাপার। আর কতদিন ঘৃণা করবি? দোষ তো আমারই। ডাক্তার বলেছিল মায়ের জন্য সন্তান জন্ম দেওয়া ঝুঁকিপূর্ণ। তবুও মা আমাকে জন্ম দিয়েছে। এখানে বাবারও দোষ নেই, মারও দোষ নেই। আমার দোষে এতগুলো সম্পর্ক এলোমেলো হয়ে গেছে। ইভেন এখন আমি অনাথ। বাবাকেও হারিয়ে ফেলেছি। এত বছর পর একজনের কাছে মানুষ পেয়েছি। আমি কি করে তাকে রাস্তায় ফেলে আসবো? ইমন তাদের কথোপকথন আন্দাজ করে ইভানকে উদ্দেশ্য করে বলে, ভাই তুমি একটু উদ্ধার হও। আঙ্কেলটা অনেক অসুস্থ। আমাদের মামা হলে আমরা ফিরে আসতে পারতাম বলো।
উপমা অরুণিকাকে নিয়ে শপিং থেকে রেস্টুরেন্টে ঢুকতেই তার চোখ আটকে গেল সামনের টেবিলে। উপমা এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। উপমার হেলদোল না দেখে অরুণিকা তার চোখ অনুসরণ করে সামনে তাকিয়ে দেখে তুর্য একটা মেয়ের সাথে বসে কথা বলছে। উপমা সামনে পা বাড়াতে যাবে, তখনই মেয়েটা হুট করে তুর্যের বুকে হাত রাখে। অরুণিকা সেটা দেখে তুর্যের সামনে এসে দাঁড়ালো। তুর্য অরুণিকা আর তার পেছনে উপমাকে দেখে সেকেন্ড খানেকের জন্য অপ্রস্তুত হয়ে পড়ে, আর তারপর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলে, টুইঙ্কেল, তুমি এখানে? পাশের মেয়েটা উপমাকে দেখে ভীত চোখে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে আতঙ্ক ভিড় করেছে। মেয়েটা ব্যস্ত কণ্ঠে তুর্যকে বলে। তুর্য আর মেয়েটাকে আটকালো না। মেয়েটা বের হওয়ার সময় আরেকবার উপমার চোখাচোখি হলো। উপমা একটা দাঁতছিলেন হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এদিকে তুর্য প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে ওঠে, আমার ফ্রেন্ড, আমরা একসাথে কাজ করি। স্টুডিও থেকে এখানে এসেছিল লাঞ্চ করার জন্য। অরুণিকা ভ্রু কুঁচকে বলে, তোমার কেমন ফ্রেন্ড যে তোমার এত কাছে চলে এসেছে? কোথায় কাছে এসেছে? আমরা কত দূরে দূরে গিয়ে বসেছি, দেখোনি? রকস্টার, মিথ্যা বলছো কেন? আমি কি কিছু বুঝতে পারছি না ভাবছো? তুর্য ঠান্ডা গলায় বলল। বাসায় চলো। উপমা হঠাৎ বলে ওঠে, না, বাসায় যাব না। আমি এখন মুন্নিটার সাথে খেতে এসেছি। এখন তো খেয়েই বাড়ি ফিরবো। আপনার ফ্রেন্ড যেহেতু চলে গেছে, আপনিও চলে যান। উপমার থমথমে কণ্ঠ শুনে তুর্য কিছুটা দমে গেল। সে কিছু না বলে চুপচাপ বেরিয়ে পড়ে। বাসায় এসে তুর্য ছটফট করতে লাগলো। হিমন তুর্যকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাসে আসার পর থেকে দেখছি এদিক ওদিক ছোটাছুটি করছিস, সমস্যা কি? একটা ঝামেলা হয়ে আছে। টুইঙ্কেল আর উপমা আমাকে প্রীতির সাথে দেখে ফেলেছে। ইমন ভ্রু কুচকে বলল, এ আর নতুন কি? তোর মেয়ে বন্ধুত্ব অভাব নেই। ভাই, মেয়েটা হুট করে আমার কাছে চলে এসেছিল, আর ওটাই হয়তো দেখে ফেলেছে। ইমন ভ্রু কুচকে বলল, তুই না বললি মেয়েটা তোর জাস্ট ফ্রেন্ড? এখন এটা বলিস না যে তুই পরকীয়া করছিস। বাসায় কেউ জানলে তোকে জুতা পেটা করে ঘর থেকে বের করবে। আরে না, ও তো শুধুই আমার ভক্ত। মাঝে মাঝে দেখা করি, একটু ঘোরাঘুরি করি। ভাই, 1 বছর আগে মেয়েটা আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। এরপর থেকে আমি ওকে অনেক ইগনোর করেছিলাম। আর আজকে দেখা করে হঠাৎ কাছে চলে এসছে, আর সেটা ওরা দুজন দেখে ফেলেছে। এখন ওরা কি ভাবে আমাকে নিয়ে? ইমন তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি ভাববে মানে? উপমার কেমন লেগেছে সেটা আগে তুই ভেবে দেখ। ও তোর বউ, আর তুই ওই মেয়ের সাথে দেখা করতে কিভাবে গেলি যে তোকে প্রেমের প্রস্তাব দিল? আমি ওকে ইগনোর করতে চেয়েছিলাম, কিন্তু পারছিলাম না। ও বারবার আমাকে ফোন দিচ্ছিল, রিকোয়েস্ট করছিল দেখা করার জন্য। ইমন তার ছেলে সুরে বলে, তুই আদৌ ওই মেয়েটাকে ইগনোর করেছিলি? উপমাকে যেভাবে ইগনোর করিস মেয়েটাকেও ওভাবে ইগনোর করে দেখতি, হয়তো কাজ হতো। কথাটা বলে ইমন চলে গেল। এদিকে বিকেলে উপমা আর অরুণিকা বাসায় ফেরার পর তুর্য উপমার কাছে এসে বলে, তোমার সাথে কিছু কথা ছিল, আমরা একটু গাড়িতে গিয়ে বসি। উপমা গম্ভীর মুখে বলে, গাড়িতে কেন? অন্য কেউ আপনার কথা না শোনার জন্য? আর আপনি এত শর্টফট করছেন কেন? আপনি কি কোনো অপরাধ করেছেন? না, এমনিতেই। আমি তো একদমই ছটফট করছি না। শর্টফট না করলে আমি এই বাসায় ঢুকলাম, আর আপনি এই আমাকে বাইরে যেতে বলছেন? বাকিরা সবাই বসার ঘরেই ছিল। উপমার উঁচু গলার শব্দ শুনে সবাই বেরিয়ে এলো। তুর্য পরিস্থিতি সামলানোর জন্য বলল। রুমে চলো। অরুণিকা উপমার হাত ধরে তুর্যকে বলল, যেহেতু তোমার কোনো কিছুই রুমের ভেতরে নেই, রেস্টুরেন্টে উন্মুক্ত হয়ে গেছে, তাহলে এখন ভাবিকে রুমে কেন ডেকে নিয়ে যাচ্ছ? তুর্য রাগী কণ্ঠে বলল, তুমি এসব ব্যাপারে কথা বলতে আসবে না। তুমি এখন এত বড় হও নি। ঠিক আছে, আমি বড় হইনি, কিন্তু এতটাও ছোট না যে বুঝবো না কোনটা ফ্রেন্ডশিপ আর কোনটা রিলেশনশিপ। ও জাস্ট আমার ফ্রেন্ড। আমি তো বলেছি আমরা একসাথে স্টুডিওতে কাজ করি। উপমা চেঁচিয়ে বলল, মিথ্যা কথা। মেয়েটা স্টুডিওতেই কাজ করে না। আপনি যার সাথে লুকিয়ে প্রেম করছেন, মেয়েটার পরিচয় কি জানেন? আমি মোটেও ওর সাথে প্রেম করছি না উপমা, তুমি আমাকে ভুল ভাবছো। ইভান তাদের কথার মধ্য দিয়ে বলে ওঠে, হয়েছেটা কি? কোন মেয়ের কথা বলছো তোমরা? অরুণিকা রেস্টুরেন্টে যা যা দেখেছে সব ঘটনাই খুলে বলে। সব শুনে আরাফ তুর্যকে ধাক্কা দিয়ে বলে, এগুলো করতে দেশে এসেছি, এভাবে মৃত বাবা মার হত্যার প্রতিশোধ নিচ্ছিস এসব নোংরামি করে?
তুর্য চেঁচিয়ে উঠে বলে, না ভাই, না, মেয়েটাকে আমি ভালোবাসি না। মেয়েটা জাস্ট আমার ফ্রেন্ড। উপমা তুর্যকে থামিয়ে দিয়ে বলে, মেয়েটা জাস্ট আপনার ফ্রেন্ড, আপনার স্টুডিওতে একসাথে কাজ করেন, এটাই তো? হ্যাঁ। যদি আমি বলি মেয়েটা গানের গও জানি না তখন? তুমি কে বলেছো ও গান জানে না? কারণ আমি মেয়েটাকে চিনি, ইনফ্যাক্ট খুব ভালোভাবেই চিনি। মেয়েটাই হচ্ছে রিধি আপু, যেই মেয়েটার জন্য আমার ভাইয়া এখনো বিয়ে করেনি। এই মেয়েটার সাথেই ভাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। এই মেয়েটাই হুট করে 3 বছর আগে বিয়ের কথাবার্তা উঠতে ভাইয়ার সাথে সম্পর্ক ভেঙে ফেলে আর বলে দেয় তার বাবা মা তার জন্য ডাক্তার ছেলে ঠিক করে ফেলেছে, যেই ছেলে সব দিক থেকে আমার ভাইয়ার চেয়ে উপযুক্ত। সবাই অবাক হয়ে উপমার দিকে তাকিয়ে রইল। উপমা ফুপিয়ে কেঁদে উঠল। অরুণিকা তাকে সামলাতে গেলে তার কান্নার বেগ আরো বেড়ে গেল। উপমা কাঁদতে কাঁদতে বলল, আমি 4 বছর ধরে এই লোকটার সাথে সংসার করেছি, কিন্তু ও আমাকে একটুও ভালোবাসেনি। আমিও কখনো জোর করিনি। ভাবতাম স্টারদের ভালোবাসা এমনই হয় হয়তো। যখন থেকে এই মানুষটাকে আমার স্টার ভাবা শুরু করেছি, তখন থেকে এর সব অপরাধ, সব ভুল আমি মাফ করেছি। বিয়ের পর তো আমি নিজেকে সৌভাগ্যবতী ভাবতাম। আমার স্টারের সাথে আমার বিয়ে হয়েছে, যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। সে আমার বর হয়েছে, কিন্তু এই মানুষটা আমাকে কখনো ভালোই বাসেনি। তারপরও আমি চুপ করে সব মেনে নিয়েছি। কিন্তু আজ সে আমার ভাইয়ার ভালোবাসার মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছে। তুর্য উপমার সামনে হাত জোর করে বলে, বিলিভ মি, আমি ওর সাথে কোনো সম্পর্কে জড়াইনি। ও আমার সাথে দেখা করতে চেয়েছিল, আর আমি শুধু দেখা করতে গিয়েছে। এরপরও নিজে আমার কাছে এসছে। উপমা কোনো কথা না বলে উপরে উঠে গেল। অরুণিকা বলল, আমি তোমাকে রকস্টার বলতাম, কিন্তু তুমি রকস্টার না, একটা ব্ল্যাক হোল, যার শুরু থেকে শেষ পর্যন্ত সবই মিথ্যে। তুমি একটা আরাফ উঁচু গলায় বলে। অরু, তুমি তোমার রুমে যাও। অরুণিকা আরাফের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রয়। ইমন অরুণিকার হাত ধরে তাকে উপরে নিয়ে গেল। অরুণিকা ইমনের হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোমরা আমাকে কেন বকছো? আর আরাফ আমাকে এভাবে ধমক দিল কেন? ইমন রাগী কণ্ঠে বলে, তুর্যকে কিছু বলার জন্য আমরা সবাই আছি তো নাকি? তুমি ওকে এত কিছু বলার কে? ও তোমাকে এইটুকু থেকে এত বড় করেছে, তোমার মুখ থেকে এইসব কথা মানে না। অরুণিকা মাথা নিচু করে রয়। ইমন আবারও বলে, তুমি দেখোনি তোমার কথায় ও কত কষ্ট পেয়েছে? ও কাউকে খুন করলো, তুমি চুপ করে থাকবে? ওকে শাসন করার জন্য নিচে আরো অনেকেই আছে। আরাফ আর ইভান থাকতে তোমাকে কে বলেছে মুখ খুলতে? যাও, এখন নিজের রুমে যাও। অরুণিকা মুখ ফুলি রুমের দিকে যাওয়ার সময় আরবান তালুকদারের মুখোমুখি হলো। আরবান তালুকদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ওরা তো তোমার ভালো চায়, ওদের কথায় মন খারাপ করো না। চলো আমার সাথে, আমি তোমাকে তোমার বাবা চাচাদের গল্প শোনাবো। অরুণিকা আরবান তালুকদারের সাথে বারান্দায় চলে গেল। তুর্য উপমার পাশে চুপচাপ বসে আছে। তুর্যের চোখে পানি টলমল করছে। সে কথা বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। বারবার অরুণিকার বলা ব্ল্যাক হোল শব্দটা তার কানে বাজছে। যদিও শব্দটা কোনো খারাপ অর্থ বোঝায় না, কিন্তু অরুণিকার মুখ থেকে খারাপ মানুষদের সংজ্ঞা এভাবে বেরিয়ে আসে। তুর্যের চোখ থেকে টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে চোখ মুছে উপমাকে বলে, আমি তোমাকে আজ সব সত্য কথা বলবো। তুর্য কিছুক্ষণ চুপ করে থেকে বলে, উপমা, আমি তোমার সাথে বিয়ের আগে যেভাবে কথা বলতে বলেছি, বাকি মেয়েদের সাথে সেভাবেই কথা বলি। অনেক মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু আমি কোনো মেয়ের মধ্যে আগ্রহ খুঁজে পাই না। সবকটা টাইম পাস ছিল। যারা আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল সবাইকে আমি না বলেছি। যারা আমার মেয়ে ফ্রেন্ড তারা সবাই জানে আমি বিবাহিত। এরপরও অনেকেই আমার সাথে যোগাযোগ রাখতে চায়। হ্যাঁ, আমি অনেক খারাপ মানুষ, তাই হয়তো ওদের ইগনোর করি না, কিন্তু তোমার জায়গাটা আমি কাউকে দিইনি। আমি তোমাকে ছাড়া কাউকে স্পর্শ করিনি। আমি উপমা তুর্যকে থামিয়ে দিয়ে বলে, সব মেয়েগুলোকে আনফ্রেন্ড করে দিন। আমি চাই আজকে থেকে আমি ছাড়া আপনার জীবনে আর কোনো মেয়ে না থাকুক। তুর্য চুপ করে রয়। উপমা তুর্যকে নীরব দেখে বলে, মেয়ে মানুষের সাথে বন্ধুত্ব রাখা আপনার নেশা হয়ে গেছে। এই নেশা ছাড়তে অনেক কষ্ট হবে আপনার, তাই না? তুর্য এবারও চুপ রয়। উপমা হঠাৎ তুর্যের হাত ধরে কাতর কণ্ঠে বলে, আপনি কি বুঝতে পারছেন না? আমি আপনার কাছে ভালোবাসা চাচ্ছি, আমি আপনার কাছে স্ত্রীর অধিকার চাচ্ছি। তুর্য মাথা নেড়ে বলে, আমি তোমাকে ভালোবাসি উপমা, আমি তো তোমাকে সব অধিকার দিয়েছি। উপমা হাত ছাড়িয়ে নিয়ে বলে,
রাতে কাছে টেনে সকালে দূরে সরিয়ে দেওয়া ভালোবাসা না। আপনি এতটাই মূর্খ না যে ভালোবাসা কি বুঝতে পারছেন না। তুর্য উপমার হাত ধরে বলে, হয়তো আমি ভালোবাসতে পারি না, নয়তো আমার ভালোবাসাগুলো এমনই। আর যাই বলো, তোমার জায়গা আমি কাউকে দিচ্ছি না। রাত দিন যে সময় হোক, তুমি আমার চোখের সামনে থাকলে আমি ভালো থাকি। আমার কাছে এটাই ভালোবাসা। অরুণিকার ক্ষেত্রে আপনি এটাই অনুভব করেন। ওকে না দেখলে আপনার অস্থিরতা বেড়ে যায়, ও আশেপাশে থাকলেই আপনি ভালো থাকেন। তাহলে ওটাও তো ভালোবাসা। কিন্তু আমি তো আপনার স্ত্রী। যেই ভালোবাসার চোখে আপনি অরুণিকাকে দেখছেন, সেই ভালোবাসা আর আমার জন্য ভালোবাসা কি আলাদা হওয়ার কথা না? অরুণিকা আপনার প্রাণ। আপনি কখনো ওকে নিজের বোন বলেননি, কিন্তু আমি জানি আপনার ওর জন্য অনুভূতিগুলো কতটা ভিন্ন। কিন্তু আমার সাথে তো আপনার সম্পর্কটা না। আমি কি সেই অনুভূতির ঊর্ধ্বে না? আমার কি আরেকটু ভালোবাসা পাওয়ার অধিকার নেই? আমাকে কি আপনার কিচ্ছু সময় দেওয়া যায় না? অন্য মেয়েদের পরিবর্তে কি আপনি আমার সাথে আমাকে নিয়ে ঘুরতে যেতে পারেন না? তুর্য চুপ করে রইল। তুর্যের হেলদোল না দেখে উপমা মলিন হেসে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। সেদিন সারা রাত উপমা নিঃশব্দে কেঁদেছে, আর অন্যদিকে তুর্য সারা রাত ছটফট করেছে। সে নিজেও বুঝতে পারছে না উপমাকে ভালোবেসে কাছে টেনে নিতে তার কেন এত দ্বিধা কাজ করে। দুদিন পর হঠাৎই সকালে ভাঙচুরের শব্দ শুনে সবাই নিচে গেল। নিচে গিয়ে দেখলো কোনো একটা বিষয় নিয়ে ইভান আর তুর্যের মধ্যে মারাত্মক ঝগড়া বেঁধেছে, আর একপাশে উপমা পাথরের মতো দাঁড়িয়ে আছে। তুর্য চেঁচিয়ে ইভানকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর আমার বউয়ের প্রতি নজর আছে, সেটাই বল না। নয়তো আমার চেয়ে ওর প্রতি এত কেন মায়া লাগছে? আহনাব তুর্যকে একপাশে টেনে নিয়ে গিয়ে বলে, পাগলের মতো প্রলাপ বকছিস কেন? আমাকে কেন পাগল বলছিস? ওদের দুজনকে বল, রান্নাঘরে কি করছিল দুইটা? ইভান চেঁচিয়ে বলে, তোর আমার সন্দেহ হচ্ছে? 4 বছর পর তোর আমাকে সন্দেহ হচ্ছে কেন তুজ্জ? আজ হঠাৎ করে তুই আমার কি দেখে আমাকে সন্দেহ করছিস? সকালে আমি উঠে উপমার সাথে সকালে নাস্তা বানাই, দুপুরে তামিদ উপমাকে সাহায্য করে, রাতে আরাব বা ইমন। তুই কখনো রান্নাঘরে গিয়ে তোর বউকে সাহায্য করেছিস? এই বাসায় তোর বউ আছে তোর মুখে ভাত তুলে দেওয়ার জন্য, আর আমাদের রুটি আমরা নিজের হাতে বানিয়ে খাচ্ছি। আজ মেয়েটা হাত পুড়িয়ে ফেলেছিল, আমি শুধু বরফ লাগিয়ে দিচ্ছিলাম। উপমা আমার কাছে বোনের মতো। ইভান তাচ্ছিল্যে সুরে বলে, কিন্তু আমি কাকে বোঝাচ্ছি এসব? তোর মতো পাগলকে বোঝাচ্ছি। তোর মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তুর্য কিছু বলতে যাবে তখনই তাহমিদ আর আহনাফ তাকে শান্ত করিয়ে উপরে নিয়ে গেল। ইভান রাগে গজগজ করতে করতে চলে গেল উপরে, আর এদিকে উপমা বসে বসে কাঁদছে। অর্ণিকা তাকে সান্ত্বনা দিতে লাগ। এদিকে ইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। যতদূর আমি দেখেছি, তুর্য সকাল সকাল ছাদে গিয়েছিল, সেখান থেকে সে সোজা নিচে নেমেছে। এর আগে কখনো তুর্য এমন রিয়েক্ট করেনি। আজ সামান্য এই বিষয়টাকে এত বড় করে দেখার কি ছিল? এর মধ্যে কিছু একটা তো আছে। এদিকে রহমতুল্লাহ একজনকে ফোন দিয়ে বলে, বস, আমাদের কাজ হয়ে গেছে। ওপাশ থেকে আগন্তুকটা বলে ওঠে, বাসার পরিবেশ কেমন? খুবই অস্থির। 3-4 দিন ধরে ঝামেলা চলছে। এদিকে আরাফ তার মামা আরবান তালুকদারকেও বাসায় উঠিয়েছে। এক ঢিলে অনেকগুলো পাখি একসাথে মারা যাবে মনে হচ্ছে। ওপাশ থেকে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে এলো। হাসি থামিয়ে আগন্তুকটা বলে, আগে এদের 6 জনকে আলাদা করতে হবে, তারপর আমাদের ছোট্ট সোনামণিকে খাসায় ঢোকাবো। বস, শুনলাম অরুণিকার সাথে আহনাফের বিয়ে ঠিক হয়েছে। অরুণিকার চৌধুরীর বিয়ে আমার ইচ্ছাতে হবে। এর আগেই ওই মেয়ের মনে আহনাফকে বিছিয়ে দিতে হবে, কারণ ওই মেয়ে আমার প্রথম শিকার। তাকে দিয়েই আমি বাকি 6 জনকে নাচাবো। তবে বস, এই কাজটাও শুরু হয়ে গেছে। আমাদের ছোট সোনামণি একদম তার বাবার মতো অস্থির, চটপটে, আর সবাইকে বিশ্বাস করে ফেলে। আমাদের বিশ্বাস করতে ওর তো কোনো প্রমাণই লাগবে না, এমনিতেই এই কাজ হয়ে যাবে। আফসোস জুবায়ের করিম চৌধুরী সেদিন নিজের মেয়েকে বাঁচিয়ে আজ এত বড় বিপদ তৈরি করে ফেলেছে। এখন 14 বছরের হত্যার রহস্য তো কখনোই জাগবেই না, শুধু নতুন করে আরও কিছু কবর জাগবে, আর জাগবে আমাদের স্বার্থ। কথাটা বলেই লোকটা আবারও হাসতে লাগলো।
সবাইকে স্বাগতম আমাদের নতুন কোম্পানি মন্ত্রী গ্রুপ ইন্ডাস্ট্রি অ্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে, যা এটা 5 বছর ধরে অনলাইনে গ্রুপ নামে পরিচিত ছিল। আমরা কলকাতায় প্রথম আমাদের ব্যবসা চালু করি, আর এই ব্যবসাটি আমাদের পুরনো কোম্পানিকে নতুন করে চালু করার ব্যবস্থা করে দিয়েছে। আর আমি হচ্ছি ইভান মাহমুদ, মন্ত্রী গ্রুপের পুরনো এমডি ইমতিয়াজ মাহমুদের বড় ছেলে। ইভানের কথা শুনে সুলতান মুন্সি অবাক হয়ে ইভানের দিকে তাকান। উপস্থিত সবাই ইভানের দিকেই তাকিয়ে আছে। তুর্য স্টেজে উঠে পেছনের ব্যানারটা খুলে ফেলে। ব্যানারটা খোলার সাথে